জাতীয় রাজনীতিতে এ যেন এক আশ্চর্য দৃশ্য। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ভোট চুরি নিয়ে রাহুল গান্ধী গলা ফাটাচ্ছেন, বলছেন গণতন্ত্র শেষ হয়ে গেছে, সেখানে এক চাঞ্চল্যকর খবর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে ওই কংগ্রেসকেই। কুখ্যাত সন্ত্রাসবাদী ইয়াসিন মালিক কি দাবি করেছেন জানেন? তার দাবি ওই 2006 সালে পাকিস্তানের লস্করে তৈবার জঙ্গি হাফিজ সঈদের সঙ্গে তার বৈঠক ছিল তৎকালীন ভারতের কেন্দ্রীয় সরকারের ইশারায়। আর সেই বৈঠক শেষে নাকি তৎকালীন প্রধানমন্ত্রী তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছিলেন। ভাবুন একবার, একদিকে দেশ রক্তাক্ত হচ্ছে জঙ্গি হামলায়, আর অন্যদিকে সরকারের শীর্ষ আসনে বসে থাকা মানুষগুলো সেই জঙ্গিদের কাছে শান্তির বার্তা পাঠাচ্ছে। তবে প্রশ্ন হলো, কোথায় এমন দাবি করলেন এই ইয়াসিন মালিক? কেনই বা এই দাবি করলেন তিনি? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা প্রায় সকলেই জানেন যে ভোট চুরি নিয়ে লাগাতার অভিযোগ জানাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্রের শাসক দলকে হুঁশিয়ারি দিয়েছিলেন হাইড্রোজেন বোমা ফাটানোর। এর মধ্যে রয়েছে কর্ণাটকের একটি কেন্দ্রে 6000 ভোট চুরির অভিযোগ। নির্বাচন কমিশনকেও এ বিষয়ে তোপ দেগেছেন তিনি। তার অভিযোগ, পরিকল্পনা করে নির্দিষ্ট কিছু কেন্দ্রে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, কোথাও আবার অবৈধভাবে ভোটারদের নাম তালিকায় ঢোকানো হচ্ছে। এমনকি এই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনারকেও কাঠগড়ায় তুলেছেন রাহুল গান্ধী। তার দাবি, গণতন্ত্রের হত্যাকারীদের সুরক্ষা দিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। যদিও কংগ্রেস নেতার এই সমস্ত অভিযোগকে একবারে নস্যাৎ করে দিয়ে গোটা বিষয়টাই ভিত্তিহীন বলেছে নির্বাচন কমিশন। সাংবাদিক সম্মেলনে তোলা রাহুলের সমস্ত অভিযোগকে ভুল এবং ভিত্তিহীন বলে সাফ জানিয়ে দিয়েছেন কমিশনার। কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কেউ অনলাইনে কোনো ভোটারের নাম মুছে ফেলতে পারে না। নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা না বলে ভোটার বাতিল হয় না। তাছাড়া কর্ণাটকের বিষয়টিতে তদন্তের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি এফআইআর দায়ের করেছে। যদিও এখানেও ওই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, এই বিষয়ে সিআইডি তদন্তে সহযোগিতা করছে না নির্বাচন কমিশন। কংগ্রেসের এই লাগাতার অভিযোগের আবহেই এবার উঠে এলো এক চাঞ্চল্যকর খবর, যা তাদের দাঁড় করিয়ে দিচ্ছে এক বিরাট প্রশ্নচিহ্নের মুখে। এই তথ্য কোনো কংগ্রেস বিরোধী রাজনৈতিক দল কিংবা সংবাদ মাধ্যম দিচ্ছে না। এই দাবি করছেন জেলবন্দি এক সন্ত্রাসবাদী, আর সে হলো ওই জম্মু কাশ্মীরের লিবারেশন ফ্রন্ট বা JKLF এর প্রধান ইয়াসিন মালিক, যিনি আজ যাবজ্জীবন সাজা ভোগ করছেন। এখানে একটু বলে রাখা ভালো যে এই ইয়াসিন মালিক কে। 80-র দশকের শেষ ভাগে যখন কাশ্মীর উপত্যকায় জঙ্গিবাদের উত্থান শুরু হয়, তখন এই ইয়াসিন মালিকও সক্রিয় হয়ে ওঠেন। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের শিবিরে গিয়ে অস্ত্র এবং বিস্ফোরকের প্রশিক্ষণ নেওয়ার। সেই সময় থেকেই তিনি জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট বা JKLF এর গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। 1989 সালে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি মোহাম্মদ শহীদের কন্যা রুবাইয়া শহীদকে অপহরণের নাম জড়িয়েছিল এই মালিক ও তার সংগঠনে। 1990 সালে শ্রীনগরে ভারতীয় বায়ুসেনার উপর জঙ্গি হামলার ঘটনাতেও নাম জড়ায় এই ইয়াসিন মালিকের। এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে একজন প্রাক্তন বিমানকর্মী এই ইয়াসিন মালিককে প্রধান শুটার হিসেবে শনাক্ত করেছিলেন। এই হামলায় ভারতীয় বিমান বাহিনীর 4 জন কর্মী নিহত হন আর 20 জন আহত হয়েছিলেন। শুধু সরাসরি হামলার অভিযোগ নয়, এই ইয়াসিন মালিকের বিরুদ্ধে ছিল
বিদেশ থেকে অর্থ জোগাড় করে কাশ্মীর উপত্যকায় অস্থিরতা তৈরি করা। 2017 সালে জাতীয় তদন্তকারী সংস্থা NIA তদন্ত শুরু করলে এই মালিকের নাম প্রধান অভিযুক্ত হিসেবে উঠে আসে। অভিযোগ ছিল পাকিস্তানের জঙ্গি নেতা হাফিজ সঈদ এবং সেখানকার গোয়েন্দা সংস্থা ওই ISI এর মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ জোগাড় করা হতো, যা মূলত কাশ্মীরের যুব সমাজকে উস্কে দিতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে কাজে লাগানো হতো। 2019 সালে পুলওয়ামা হামলার পর উপত্যকায় জোর ধরপাকড় শুরু হয়, আর তখনই ইয়াসিন মালিক সহ বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী নেতার জঙ্গি যোগের প্রমাণ সামনে আসে। উপত্যকায় সন্ত্রাসবাদীদের অর্থ যোগান দেওয়ার অভিযোগে ইয়াসিন মালিককে গ্রেপ্তার করে NIA। সন্ত্রাসবাদী কার্যকলাপ, জঙ্গিদের সঙ্গে ষড়যন্ত্র এবং বিভিন্ন অপরাধমূলক কাজে অভিযুক্ত ইয়াসিন মালিকের জন্য মৃত্যুদণ্ড চেয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে 2019 সালে সন্ত্রাস দমন আইনের আওতায় তার সংগঠন ওই JKLF-কে নিষিদ্ধ ঘোষণা করে ভারত। ইয়াসিনকে UAPA বিভিন্ন ধারায় 2022 সালের 24শে মে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। সন্ত্রাসে আর্থিক মদত এবং বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছিল এই ইয়াসিন। আর এই মুহূর্তে দিল্লির তিহার জেলে বন্দী রয়েছে এই কুখ্যাত জঙ্গি। আর সেখান থেকেই দিল্লি হাইকোর্টে একটি হলফনামা জমা দিয়েছে এই ইয়াসিন। আর সেখানে যা দাবি করেছে ইয়াসিন তা শুনলে আপনারাও চমকে উঠবেন। জমা দেওয়া হলফনামায় ইয়াসিনের দাবি 2006 সালে তিনি পাকিস্তানে গিয়েছিলেন। পাকিস্তানে গিয়ে লস্করে তৈবার প্রতিষ্ঠাতা ওই 26/11 হামলার মূল চক্রী হাফিজ সঈদের সঙ্গে দেখা করেছিলেন। আপনারা ভাবতে পারেন এতে আবার অবাক হবার কি আছে? একজন জঙ্গি আরেকজন জঙ্গি নেতার সঙ্গে দেখা করছেন, কিন্তু ইয়াসিন জানাচ্ছেন এই সাক্ষাৎ মোটেও ওই দুই জঙ্গি নেতার সাক্ষাৎ ছিল না। মানে নিজের উদ্যোগে ইয়াসিন ওই হাফিজ সঈদের সঙ্গে দেখা করেনি। তবে ইয়াসিনের দাবি ভারতের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর বিশেষ নির্দেশেই নাকি সেই বৈঠক হয়েছিল। আর এই বৈঠকের জন্য তাকে নাকি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এখানেই শেষ নয়, গত 25শে আগস্ট দিল্লি হাইকোর্টে দায়ের করা এই হলফনামায় ইয়াসিন মালিক দাবি করেছে 2005 সালে জম্মু ও কাশ্মীরে ভয়াবহ ভূমিকম্পের পর পাকিস্তান সফরের আগে আইবির তৎকালীন বিশেষ ডিরেক্টর VK যোশী দিল্লিতে মালিকের সঙ্গে নাকি দেখা করেছিলেন। সেই বৈঠকে নাকি ওই যোশী ইয়াসিন মালিককে অনুরোধ করেছিলেন যে মালিক যেন পাকিস্তানে গিয়ে সেখানকার রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে দেখা করেন এবং সঙ্গে ওই হাফিজ সঈদ সহ জঙ্গি নেতাদের সঙ্গেও যোগাযোগ করেন। ইয়াসিনের দাবি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শান্তি প্রচেষ্টাকে সমর্থন করার লক্ষ্যেই এই অনুরোধ করেছিলেন ওই যোশী। আর এই অনুরোধ রাখতেই নাকি মালিক পাকিস্তানের একটি অনুষ্ঠানে গিয়ে হাফিজ সঈদ এবং ইউনাইটেড জেহাদ কাউন্সিলের অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করেন। আর সবচেয়ে বিস্ফোরক যে দাবি এই ইয়াসিন মালিক করেছে তা হলো ভারতে ফিরে আসার পর যা যা ঘটেছিল তার বিবরণ ওই হলফনামায় তুলে ধরেছে ইয়াসিন মালিক। আর সেখানে মালিক দাবি করেছে আইবিকে সবকিছু বলার পর তাকে সরাসরি নাকি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে গোটা বিষয়টি বলতে বলা হয়েছিল। এরপর নয়াদিল্লিতে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা MK নারায়ণনের উপস্থিতিতে মনমোহন সিংয়ের সঙ্গেও নাকি দেখা করেছিলেন এই জঙ্গি নেতা ইয়াসিন মালিক।
সেখানেই তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এই ইয়াসিন মালিককে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছিলেন পাকিস্তানের সবচেয়ে কট্টরপন্থী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তার প্রচেষ্টা, ধৈর্য এবং নিষ্ঠার জন্য। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে মালিকের হ্যান্ডশেকের একটি ছবিও আদালতের সামনে নাকি পেশ করে এই মালিক বলেছে, যখন সে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে তখন নাকি মনমোহন সিং বলেছিলেন ইয়াসিনকে তিনি কাশ্মীরের অহিংস আন্দোলনের জনক বলে মনে করেন। সত্যি এই দাবি মানতে কষ্ট হচ্ছে, ভাবতে অসুবিধে হচ্ছে। যারা দেশের সবচেয়ে প্রাচীন দল হিসেবে দাবি করে থাকে তারা এমনটা করতে পারে, এমনটা বিশ্বাস করা সত্যিই খুব কঠিন। সমস্ত সংবাদ মাধ্যমে এই দাবানলের মতন ছড়িয়ে পড়েছে ইয়াসিন মালিকের এই দাবির খবর। এমন দাবি যে কি ভয়ঙ্কর রাজনৈতিক অভিঘাত আনতে পারে তা আমার বলার কোনো অপেক্ষা রাখে না। আপনারা একবার ভাবুন তো, যে দেশের শত্রু, যে জঙ্গির কারণে বারবার রক্তাক্ত হয়েছে ভারতের মাটি, যে জঙ্গির কারণে মুম্বাই রক্তে ভেসে গিয়েছিল, সেই হাফিজ সঈদের সঙ্গে সাক্ষাৎ করছে একজন বিচ্ছিন্নতাবাদী নেতা, আর তাকে নাকি স্বাগত জানাচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। প্রশ্ন উঠছে, সত্যিই কি ভারত সরকারের শান্তি প্রচেষ্টা এমন জায়গায় পৌঁছেছিল যেখানে একজন সন্ত্রাসবাদীর ওপর ভরসা করে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে শান্তি বার্তার উদ্যোগ নেওয়া যায়? আর যদি তাই হয় তাহলে সেটি কতটাই বা যুক্তিসঙ্গত ছিল? কারণ তারপরেই 2006-এ যদি এই ঘটনা ঘটে থাকে, তার 2 বছরের মধ্যেই তো 26/11-র মতো নারকীয় হামলা ঘটেছিল, আর তার মাস্টার মাইন্ড ছিলেন এই হাফিজ সঈদী। আর তাছাড়া জঙ্গিদের সঙ্গে শান্তি বার্তা, সেটা কি ওই সোনার পাথর বাটি নয় তো? 2004 সালে কেন্দ্রে ক্ষমতায় ফিরে আসে কংগ্রেস। তখন মানুষ ভেবেছিল নতুন কিছু হবে। তৎকালীন ইউপিএ 1 সরকারের উপর আস্থা রেখেছিল মানুষ। কিন্তু সেই 10 বছর অর্থাৎ 2004 থেকে 2014 পর্যন্ত ভারতের ইতিহাসে ঘটে গিয়েছিল একের পর এক দুর্নীতি। তালিকায় রয়েছে 2G স্পেকট্রাম কেলেঙ্কারি, যা ছিল দেশের টেলিকম সেক্টরে লাইসেন্স বন্টনে হাজার হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ। এটি চিহ্নিত হয়েছিল স্বাধীন ভারতের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি হিসেবে, আর যার জেরে গ্রেপ্তার পর্যন্ত হয়েছিলেন প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা, ডিএমকের প্রাক্তন সাংসদ কানি মজি, ডিএমকে প্রধান করুণানিধির স্ত্রী দয়ালু আম্বালা সহ 19 জন। আর এরপর কমনওয়েলথ গেমস দুর্নীতি, যেখানে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নামে হাজার কোটি টাকা আত্মসাৎ, আর বিদেশি মিডিয়ার সামনে দেশের ইমেজ হয়েছিল কলঙ্কিত। গ্রেপ্তার হয়েছিল সুরেশ কালমাদি। এরপর কয়লা কেলেঙ্কারি, যেখানে দেশের প্রাকৃতিক সম্পদকে ব্যক্তিগত স্বার্থে লুট করার অভিযোগ উঠেছিল। তালিকায় রয়েছে আদর্শ হাউজিং স্ক্যাম, যেখানে শহীদ সেনাদের পরিবারের জন্য বরাদ্দ ফ্ল্যাট মন্ত্রীরা নিজেদের দখলে নেওয়ার অভিযোগ ওঠে। দুর্নীতির এই তালিকায় রয়েছে ভারতীয় হেলিকপ্টার ঘুষ কেলেঙ্কারি, আইপিএল কেলেঙ্কারি, রেলওয়ে নিয়োগ কেলেঙ্কারি, তেল গ্যাস ব্লক দুর্নীতি, ন্যাশনাল হেরাল্ড মামলা এবং টাটা ট্রাক দুর্নীতি। এখন যারা ভোট চুরির অভিযোগ করছে সেই কংগ্রেস পরিচালিত সরকারের বিরুদ্ধে গত 10 বছরের শাসনকালে 10টিরও বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে এমনটা নয় যে বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি বা বর্তমান সরকারের আমলে কোনো জঙ্গি হামলা হয়নি। প্রশ্নটা ওই জঙ্গি হামলা বা দুর্নীতির অভিযোগ ওঠাকে নিয়ে নয়, আসল প্রশ্নটা অন্য জায়গায়। যদি জঙ্গিদের সঙ্গে শান্তি চুক্তি না করে শুরুতেই ভারত কঠোর অবস্থান নিত, তাহলে কি আজ জঙ্গিদের এই বারবারন্ত হতো?
নাকি সেই সাহস তারা করে উঠতে পারত? দেশকে এবং দেশের মানুষকে সুরক্ষা দেওয়াই যদি সরকারের প্রধান কাজ হয়, তাহলে তৎকালীন সরকারের জঙ্গিদের সঙ্গে শান্তি নীতি কতটা যুক্তিসঙ্গত? ধরুন কোনো বিষাক্ত সাপ আপনার পরিবারের সকলকে ছোবল মারার চেষ্টা চালাচ্ছে, আপনি সেই সময় সেই সাপের বিষদাঁত ভেঙে দেবেন, নাকি তাকে উল্টে দুধ কলা দিয়ে বোঝাতে বসবেন যে বাপু ছোবল মারে না, শান্তিতে থাকো, শান্তির বার্তা দাও? ফলে যা হবার তাই হয়েছে। জঙ্গি নেতা ইয়াসিন মালিকের হলফনামার দাবি যদি সত্যি হয়, তাহলে তা কি ভারতের পক্ষে বিপজ্জনক নয়? যেমনটা একাধিক হামলার পরেও প্রত্যাঘাত না হওয়ার ফল বারবার ভুগতে হয়েছে ভারতকে। একবারও কোনো প্রত্যাঘাত হয়নি। কংগ্রেসের আমলে আমরা দেখেছি সীমান্তে একের পর এক সেনার মৃত্যু হয়েছে, এমনকি সেনার মাথা কেটে পর্যন্ত নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও কোনো প্রত্যাঘাত ঘটেনি। একবারও সীমান্ত পার হয়ে জঙ্গিদের শাস্তি দেবার সাহস কেন দেখায়নি তৎকালীন ওই কংগ্রেস পরিচালিত কেন্দ্রীয় সরকার? এখন এই প্রশ্নটা কিন্তু উঠছে। আর এই নীতির ফলেই কি বার বেড়েছে ওই পাকিস্তানের? আর সেই সাহসেই কি জঙ্গিরা ভারতের ভেতরে ঢুকে একের পর এক হামলা চালাতে পেরেছিল? জঙ্গিদের সঙ্গে আদৌ শান্তি বার্তা করা যায় যখন ফলাফল একেবারে চোখের সামনে ছিল? তাই একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি এই ইয়াসিন মালিকের দাবি সত্যি হয়, তাহলে ওই কংগ্রেস সরকারের শান্তি বার্তা কি আসলে ছিল কংগ্রেসের দুর্বলতা? জঙ্গিদের সঙ্গে আলোচনা মানে কি? একজন সন্ত্রাসবাদীর কাছে শান্তি বার্তা পাঠানোর মানে কি? আসলে কি ওই একজন জঙ্গিকে বা জঙ্গি সংগঠনগুলোকে বৈধতা দিয়ে দেওয়া নয়? স্বাভাবিকভাবেই কংগ্রেসের অতীত কৌশল ফের একবার প্রশ্নের মুখে ফেলে দিয়েছে কংগ্রেসকে। শান্তির নামে যদি জঙ্গিদের হাতে হাত মেলানোর কথা বলা হয়, তবে তারা সেটাকে আরো দুর্বলতা ভেবেই নেবে। এটাই খুব স্বাভাবিক নয় কি? তৎকালীন কংগ্রেস সরকারের জঙ্গিদের কাছে শান্তি রক্ষার বার্তা পৌঁছে দেওয়া কতটা বিপজ্জনক ছিল ভাবতে পারছেন? জঙ্গিদের কাছে একটা বার্তা পৌঁছে গিয়েছিল যে তারা বন্দুক ধরলেই ভারত আলোচনায় আসবে। আলোচনায় গিয়ে গোয়েন্দা তথ্য ফাঁস হবার আশঙ্কা ছিল প্রবল। আন্তর্জাতিক মঞ্চে ভারতের একটা দুর্বল ইমেজও তৈরি হয়েছিল। আলোচনা তখনই সফল হয় যখন উভয় পক্ষ আন্তরিক হয়। নর্দার্ন আয়ারল্যান্ড বা কলম্বিয়ার মতন ক্ষেত্রে সেটা সম্ভব হয়েছিল, কিন্তু পাকিস্তানি জঙ্গিরা তারা ভারত ধ্বংস করার শপথ নিয়ে জন্মেছে। তাদের সঙ্গে আলোচনা মানে ওই আগুনে ঘি ঢালা। শান্তির নামে নতজানু নীতি হলে গোটা দেশকে তার ফল ভোগ করতে হয়। 2005 সালে ভূমিকম্পের পর যখন কাশ্মীরে মানবিক সংকট তৈরি হয়েছিল, তখন ভারত পাক শান্তি আলোচনার নামে যা হয়েছিল তা ছিল ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি। ইয়াসিন মালিক যে ভারতে একাধিক হামলা এবং অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাকে সরকার শান্তির দূত হিসেবে কিভাবে ব্যবহার করলো? কিভাবে একজন সন্ত্রাসীর সঙ্গে আলোচনা করে ভারত শান্তির স্বপ্ন দেখেছিল ভাবতে পারছেন? আজ ভারত যখন জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, তখন ভয় ঢুকেছে ওই জঙ্গিদের বুকে। যে কারণে আপনারা গত কয়েকদিনে বেশ কয়েকজন জঙ্গি নেতার ভাইরাল ভিডিও দেখতে পেয়েছেন, যা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা আগের এপিসোডগুলোতে করেছি। উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক, আর পুলওয়ামার পর বালাকোট এয়ার স্ট্রাইক, পেহেলগাঁওয়ের পর অপারেশন সিঁদুর, অপারেশন মহাদেব প্রমাণ করেছে ভারত এখন মার খাওয়ার জন্য বসে নেই। গণতন্ত্র নিয়ে কংগ্রেস নেতার প্রশ্নে স্বভাবতই একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে জঙ্গিদের সঙ্গে শান্তিনীতির পথ কি সত্যি
গণতন্ত্র রক্ষার পন্থা, নাকি জঙ্গিদের নিকেশ করাই এক এবং একমাত্র পথ? প্রশ্নটা আপনাদের জন্য তোলা থাকলো, উত্তর আপনারা দেবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।